আমি গোসল করছিলাম, তখন বাথরুমের বাইরে দাঁড়িয়ে ফুটো দিয়ে তা দেখছিল আমার শাশুড়ি। সারা জীবন আপনারা দেখেছেন ছেলের বউ গোসল করে, আর চরিত্রহীন শ্বশুর বাইরে দাঁড়িয়ে তার দরজা ফুটো দিয়ে তা দেখে। কিন্তু আমার বেলায় উল্টো, আমি গোসল করলে আমার শাশুড়ি তা দেখে। ভাবছেন আমার শাশুড়ি চরিত্রহীন? মোটেও না। আমার শাশুড়ি কি দেখে তা একটু পরেই বুঝবেন। আমি গোসল করতে করতে এক পর্যায়ে গায়ে সাবান দেওয়ার জন্য সাবানটা নিলাম। আমি সপ্তাহে একবার গায়ে সাবান মাখার সুযোগ পাই, যেহেতু আজ সেই দিন, তাই ভালো করে সাবান মাখাতে লাগলাম। আর বাহির থেকে আমার শাশুড়ি চোখ বড় করে তাকিয়ে আছে। শাশুড়ি তাকিয়ে আছে জানা সত্ত্বেও আমি গোসল করেই যাচ্ছি, কারণ এটা আমার কাছে স্বাভাবিক বিষয়। প্রতিদিন আমি গোসল করলে শাশুড়ি বাহিরে দাঁড়িয়ে তা দেখেন। কারণ একটাই, আমি পানি বেশি খরচ করি কিনা, গায়ে সাবান বেশি দেই কিনা। আমি যখনই সাবানটা গায়ে বেশি করে মাখছিলাম, তখনই আমার শাশুড়ি বাথরুমের ফুটো দিয়ে তা দেখে দরজায় বাড়ি দিতে লাগলো। আমিও দ্রুত সাবান মাখতে লাগলাম। এক পর্যায়ে আমার শাশুড়ি দরজা ঠেলে ভেতরে ঢুকে আমার হাত থেকে সাবানটা কেড়ে নিয়ে বললেন, এত সাবান মাখতে হয়? আমার ছেলেটাকে ফকির করে ছাড়বে, বলেই সাবানটা নিয়ে চলে গেলেন। আমিও কি করব, নিরুপায় হয়ে আবারও গোসল করতে লাগলাম। সেদিন বিকেলবেলা আমার স্বামী মুগ্ধ আমার জন্য একটা শাড়ি এনেছিল। সে শাড়িটা নিয়ে ড্রয়িং রুম দিয়ে ঢোকার সময় আমার শাশুড়ি তাকে দেখে বলল, এই মুগ্ধ, এদিকে আয়। আমার স্বামী মায়ের মুখের উপরে কোনো কথা বলে না। মা ডাকার সাথে সাথে এসে মার সামনে গিয়ে দাঁড়ালো। হাতে ওটা কি? তোমাদের বউয়ের জন্য একটা শাড়ি এনেছি। শাড়ি কেন? গত ঈদে না আমার সাথে সাথে তাকেও একটা শাড়ি কিনে দিয়েছিস? দিয়েছিলাম। তাহলে আজ আবার শাড়ি কেন আনলি? আসলে হয়েছে কি, কোথাও বেড়াতে গেলে এক শাড়ি নিয়ে তো যাওয়া যায় না, আর তাছাড়া শাড়িটা একটু পুরনো হয়ে গেছে বটে। বৌমা, এই বৌমা। আমি তখন রান্নাঘরে রান্না করছিলাম। আমার শাশুড়ি ডাকার সাথে সাথে যদি সামনে গিয়ে হাজির না হই, তাহলে 14 গোষ্ঠী শ্রাদ্ধ করে ছাড়েন। আমি তাড়াতাড়ি ড্রয়িং রুমে গেলাম। মা, আমাকে ডেকেছেন? গত ঈদে মুগ্ধ তোমাকে যে শাড়ি দিয়েছিল ওটা কই? ওয়ার্ড্রবে আছে, যাও এক্ষুনি নিয়ে আসো। আমি শাড়ি আনতে চলে গেলাম। ওনার কথার সাথে সাথে যদি না আনি, তাহলেও বিষাদ সিন্ধুর মতো অমর ইতিহাস সৃষ্টি করবে। এইদিকে মুগ্ধকে বললেন, শোনো মুগ্ধ, বউ চাওয়ার সাথে সাথে সব কিছু দিবি না, তাতে ওরা লাই পেয়ে যায়। আমিও তো তোর বাবার সংসার করেছি, 10টা চাইলে একটা পেয়েছি। মুগ্ধ কখনো মায়ের কথার প্রতিবাদ করেনি। মায়ের কথাকে সব সময় সে বেদ বাক্য জ্ঞান করত। এর মধ্যে শাড়িটি নিয়ে আমি হাজির হলাম। আমার হাত থেকে শাড়িটি নিয়ে আমার শাশুড়ি উল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগলো। তারপর বলল, এখনো নতুনের মতো দেখতে, এর মধ্যে আরেকটা শাড়ি দেওয়ার দরকার নেই। কাল সকালে যে দোকানে গিয়েছিস, ওই দোকানে গিয়ে শাড়িটা ফেরত দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে মা, বলেই মুগ্ধ যখন আমার সাথে আমাদের রুমের দিকে আসতে চেয়েছিল, তখনই আমার শাশুড়ি বলল, শাড়িটা আমার কাছে দিয়ে যা। কাল সকালে যাওয়ার সময় আমার কাছ থেকে নিয়ে যাস, না হয় আবার বউ রাতে শাড়ির বাজ ভেঙে ফেললে দোকানদার ফেরত দিবে না। মুগ্ধ শাড়ির প্যাকেটটি মার হাতে দিয়ে আমার সাথে চলে আসলো। রুমে ঢুকে আমি মুগ্ধের দিকে তাকিয়ে আছি। মুগ্ধ অসহায় কণ্ঠে বলল, রাগ করো না, মার কয় বছর বাঁচবে? একদিন তো উনি এই সংসার ছেড়ে পরপারে চলে যাবে, তখন এই সংসারে তোমাকে আর বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। তাই বলে আমি উনার মৃত্যু কামনা করছি না, কিন্তু উনার বোঝা উচিত আগের আমল আর বর্তমান অনেক ফারাক। উনি কি 8-10টা বউ কিভাবে চলে দেখে না? এমন সময় খেয়াল করলাম কেউ যেন আমাদের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আমি শিওর ছিলাম এটা আমার শাশুড়ি। উনার আড়ি পাতার অভ্যাস আছে, তাই মুগ্ধ আমাকে ইশারা করে চুপ থাকতে বলল। সেদিন রাতে রান্নাঘরে আমি রান্না করছিলাম। চুলায় যখন কড়াইতে তেল দিলাম, তখন আমার শাশুড়ি সাথে সাথে এসে বলল, হাই হাই হাই, এই মেয়ে তো আমাকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বে। আমি অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, মা কি হয়েছে? আমি আবার আপনার কি ক্ষতি করলাম? এই বাড়ি রান্না করার তেল কি তোমার বাপের বাড়ি থেকে আসে? বলি, সামান্য কয়েক টুকরো মাছ রান্না করতে যদি এত তেল দাও, তাহলে তো মাস শেষে আমাকে রাস্তায় বসতে হবে। আমার বাপের বাড়ি নিয়ে কেউ কথা বললে আমার মাথা ঠিক থাকে না, কিন্তু আমার শাশুড়ি সেটা বারংবার করে। আমার কথা হচ্ছে, দোষ করলে আমি করেছি, আমার বাবা মা তো কোনো দোষ করেনি। তবুও কেন আমার মা বাবাকে কথা শুনতে হবে? প্রতিবাদ করার সাহসও আমার নেই। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে উনার সামনে কড়াই থেকে কিছু তেল বোতলে ঢেলে রাখতে লাগলাম। সেদিন রাতে আমি আর মুগ্ধ শুয়েছিলাম। ততক্ষণে মুগ্ধের ঘুম চলে এসেছে, কিন্তু আমার ঘুম আসছিল না। আমার বান্ধবী ফাহিম তার স্বামীকে নিয়ে কতই সুখে আছে। প্রতি মাসে স্বামীকে নিয়ে ঘুরতে যায়। আরেক বান্ধবী রোজি, স্বামী তো তার কথায় উঠে বসে। কিন্তু আমার কপালটা এমন হলো কেন? যদিও বা আমার সংসারে কোনো ঝামেলা নেই, একটা মাত্র স্বামীর বড় বোন, উনিও খুব ভালো। উনি ওনার মায়ের এমন বিহেভিয়ার পছন্দ করে না। অনেক সময় মাকে উনি বোঝায়,
তবু আমার শাশুড়ি কারো কথাই শোনে না। আমার কোনো দেবর বা ভাসুর নেই। মুগ্ধরা এক ভাই এক বোন। আমার শ্বশুর গত হয়েছে প্রায় 4 বছর আগে। এই সংসারে কোনো ঝামেলা নেই, কিন্তু সবচাইতে বড় ঝামেলা হচ্ছে আমার শাশুড়ি। উনি সব কিছুকে ওনার মতো করেই দেখেন। ওনার শাশুড়ি ওনার সাথে যা যা করেছেন উনিও আমার সাথে তাই তাই করতে চান। কথাগুলো ভাবতে ভাবতে আমি যখন কান্না করছিলাম তখন দেখলাম মুগ্ধ উঠে বসে আমাকে সান্ত্বনা দিতে লাগলো। এ আর নতুন কি, ওর মা দিনের বেলায় আমার উপর স্ট্রিম রোলার চালায় আর ও রাতে সান্ত্বনা দেয়। এভাবে চলছে আমার জীবন। এভাবে চলতে চলতে প্রায় 8 মাস পরে তখন আমি 6 মাসের অন্তঃসত্ত্বা। আজ মুগ্ধ বাহির থেকে চুরি করে আমার জন্য কিছু ফলমূল এনেছে, কারণ ডাক্তার বলেছে এ সময় ভালো মন্দ খেতে। আমি যখন খাটের উপরে বসে ফলমূলগুলো খাচ্ছিলাম তখন কোনো অলক্ষণে আমার শাশুড়ি তা দেখে ফেলে। তা আমি বুঝতে পারিনি। সাথে সাথে আমার শাশুড়ি আমার রুমে এসে আমার হাত থেকে ফলমূলগুলো কেড়ে নিয়ে বলল, হায় হায়, এই মেয়ে তো আমাকে শেষ করে ফেললো। মুগ্ধ, এই মুগ্ধ। মুগ্ধ তখন বাহির থেকে এসে বাথরুমে ফ্রেশ হচ্ছিল। মায়ের আমার চেঁচামেচি শুনে সে তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে মায়ের সামনে আসলো। মা, কি হয়েছে? বলি, তোকে এই বুদ্ধি কে দিয়েছে? চুরি করে ফলমূল এনে বউকে খাওয়াচ্ছিস? মুগ্ধ আমতা আমতা করে বলল, গত সপ্তাহে চেক আপ করার সময় ডাক্তার বলেছে ওকে কিছু ফলমূল খাওয়াতে, তাই আজ অল্প করে ফলমূল এনেছি। বাচ্চা পেটে নিয়ে ফলমূল খেতে হবে, এটা কোন বিধান? বলি, আমরা কি বাচ্চার মা হইনি? আমাদের আমলে তো চেক আপ কি জিনিস সেটাও জানতাম না। এখন কি যুগ এসেছে রে বাপ, ঘরে ডেলিভারি করা যাবে না, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, সিজার করাতে হবে। বলি, এইসব আমার সংসারে চলবে না। একটা কথা মনে রাখবি, গর্ভাবস্থায় যদি বেশি বেশি খাবার খায় তাহলে গর্ভের সন্তান মোটা হবে এবং প্রসব করার সময় মা এবং বাচ্চা দুজনেই কষ্ট পাবে। এই ঘরে কোনো ডাক্তার কথা চলবে না, আমার কথাই চলবে। এই বলে আমার শাশুড়ি ফলমূলগুলো নিয়ে চলে গেল। মুগ্ধ মাকে বোঝানোর জন্য মায়ের পেছন পেছন চলে গেল। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আর বাড়তে দেওয়া যায় না। তাই নিরুপায় হয়ে বাবাকে ফোন দেওয়ার জন্য মোবাইলটা হাতে নিলাম। পরের দিন সকালবেলা বাবা এসে আমাকে নিয়ে যাওয়ার জন্য ড্রয়িং রুমে যখন দাঁড়ালেন, ততক্ষণে আমি রেডি হয়ে একটা কাপড়ের ব্যাগ নিয়ে বাবার পাশে এসে দাঁড়ালাম। লক্ষ্য করলাম আমার শাশুড়ি এবং মুগ্ধ দাঁড়িয়ে আছে। আমার শাশুড়ি বলল, বিআই সাহেব, বলা নেই কনে আপনি হুট করে এসে আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন, ব্যাপারটা তো বুঝলাম না। বেআইন সাহেবা, আমার কেন জানি মনে হলো আমার মেয়েকে খাওয়াতে না পেরে আপনার ছেলের সাথে বিয়ে দিয়েছি। এবং আরেকটা কথা মনে হলো, আমার বিয়ে এখন সন্তান সম্ভবা, তাই তার পেছনে অনেক খরচ, যেটা বহন করতে গিয়ে আপনাকে হয়তো বা রাস্তায়ও নামতে হতে পারে, যেটা আমি কখনোই চাই না। মেয়ে যেহেতু আমার, বোঝাটাও আমার, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। বাচ্চা হওয়ার পরে যখন আর কোনো খরচ থাকবে না, তখন দয়া করে আপনারা মা ছেলে গিয়ে আমার মেয়েকে নিয়ে আসবেন। বলেই বাবা আমার হাত ধরে ঘর থেকে বের হয়ে গেলেন। তখনও দেখলাম মুগ্ধ মায়ের মুখের উপর কিছুই বলতে পারলো না। সম্মানিত ভিউয়ার্স, মেয়ের বাবা কি কাজটা উচিত করেছে, কিংবা মায়ের মুখের উপরে কোনো কথা না বলে মুগ্ধকে ভালো করেছে? আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানান। আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিন। এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।